আমরা এই চ্যাপ্টারের শুরু থেকে দেখে আসছি কোনো একটা চার্জ বা আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে কন্ডাক্টর বা পরিবাহক লাগে। কন্ডাক্টর বা পরিবাহক ছাড়া কোনো চার্জ বা আধান এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, তাই না? তার মানে কন্ডাক্টর বা পরিবাহকের একটা বিশেষ ধর্ম আছে, যার কারণে তাদের মধ্য দিয়ে চার্জ বা আধান এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে একটা কন্টেইনার যার মধ্যে কিছু পানি আছে। তো এটা একটা ছোট কন্টেইনার, আর এটা হচ্ছে খুব বড় একটা কন্টেইনার যার মধ্যে বেশি পরিমাণে পানি আছে। এখন আমি যদি এই দুটো কন্টেইনারে সেম পরিমাণ হিট দিই, মানে তাপ দিই, এখানেও এইচ পরিমাণ হিট, এখানেও এইচ পরিমাণ হিট, এই তাপের কারণে ওর টেম্পারেচার যদি হয় 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওর টেম্পারেচার বা তাপমাত্রা কি 40 ডিগ্রি সেলসিয়াস হবে? অবশ্যই না, কারণ এখানে পানির পরিমাণ অনেক বেশি। এখানে যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে তার থেকে কম হবে। আমি ধরলাম এখানে হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তো ঠিক সেমভাবে যদি আমি এখানে এই যে দুটো কন্ডাক্টর, এদের মধ্যে যদি আমি সেম পরিমাণ চার্জ দিই, সাপোজ এখানে আমি কিউ পরিমাণ চার্জ দিলাম, এখানেও কিউ পরিমাণ চার্জ দিলাম, তো ওর ভোল্টেজ যদি 12 ভোল্ট হয়, ওর ভোল্টেজ কিন্তু 12 ভোল্ট হবে না, কম হবে। আমি ধরলাম 8 ভোল্ট। তার মানে আমরা এই যে হিট বা তাপ, তার সাথে কম্পেয়ার করছি চার্জের, আর এই যে টেম্পারেচার বা তাপমাত্রা, তার সাথে কম্পেয়ার করছি এই ভোল্টেজের। তো সেম পরিমাণ চার্জ যদি আমি ওদের মধ্যে দিই, তাহলে কি ওদের ভোল্টেজ কী হবে না? সেম হবে না, কারণ এটা বড় কন্ডাক্টর। তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের আগের টপিক। আমরা যখন ভোল্টেজ টপিকটা পড়েছিলাম তখন এই এক্সাম্পলটা আমরা দেখেছিলাম। এবার আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে যদি আমি এখানকার টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করতে চাই, মানে টেম্পারেচার বা তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে চাই, আমার কি লাগবে? আমার তাপ লাগবে, তাপ বা হিট লাগবে। তো আমি ধরো এখানে আরও 10 জুল তাপ দিলাম বা হিট দিলাম। 10 জুল তাপ দিয়ে তার টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করলাম, মানে 41 ডিগ্রিতে নিয়ে গেলাম। আমি যদি এখানেও 10 জুল তাপ দিই, তার টেম্পারেচার কি 1 ডিগ্রি বাড়বে? অবশ্যই না, কারণ তার পানির পরিমাণ বেশি। তার 1 ডিগ্রি বাড়ানোর জন্য আমার আরও বেশি হিট লাগবে। তো আমি ধরো সাপোজ এখানে 15 জুল দেওয়ার পর তার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। তার মানে কি আসলে দুজনের 1 ডিগ্রি বাড়ানোর জন্য আমার সেম পরিমাণ হিট লাগলো না। তো ঠিক সেমভাবে এই যে আমার দুটো কন্ডাক্টর, ওদের যদি আমি 1 ভোল্ট বিভব বা পটেনশিয়াল বাড়াতে চাই, আমার সেম পরিমাণ আধান দিয়ে চলবে না। আমি ধরো এখানে 5 কুলম আধান দিলাম, 5 কুলম, আরও 5 কুলম অ্যাড করলাম। ক্লিয়ার? মানে কিউ এর সাথে আরও 5 কুলম অ্যাড করলাম। অ্যাড করে আমি তার বিভব বা পটেনশিয়াল 1 ভোল্ট বাড়িয়ে 13 ভোল্ট বা 13 ভোল্টে নিয়ে গেলাম। ক্লিয়ার? তো 5 কুলম যদি আমি এখানে বাড়াই, তার কিন্তু 1 ভোল্ট বাড়বে না। তার 1 ভোল্ট বাড়ানোর জন্য আরও বেশি কি লাগবে? চার্জ লাগবে। সাপোজ 7 কুলম, 7 কুলম দিয়ে আমি তার 1 ভোল্ট বাড়িয়ে 9 ভোল্টে নিয়ে যাচ্ছি। তার মানে দেখো, সব কন্ডাক্টরের 1 ভোল্ট বাড়ানোর জন্য কিন্তু সেম পরিমাণ চার্জ লাগে না। এই যে 1 ভোল্ট বাড়ানোর জন্য যতটুকু চার্জ লাগছে, ওর 1 ভোল্ট বাড়ানোর জন্য আমার কতটুকু চার্জ লাগলো? 5 কুলম। ওর 1 ভোল্ট বাড়ানোর জন্য কতটুকু লাগলো? 7 কুলম। এটাই হচ্ছে আমার এই দুটো কন্ডাক্টরের কি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। ক্যাপাসিটেন্স বা ধারকত্ব মানে হচ্ছে 1 ভোল্ট বিভব বাড়ানোর জন্য যতটুকু চার্জ লাগে সেটাই হচ্ছে আমার ক্যাপাসিটেন্স। এবার আমি যদি ডেফিনেশনে যাই বা ফর্মুলা বের করি, তাহলে কি করব? আমি ধরে নিই এটা হচ্ছে আমার একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। আমি কী করলাম? এখানে কিউ পরিমাণ চার্জ দিলাম। কিউ পরিমাণ চার্জ দেওয়ার কারণে তার ভোল্টেজ হলো ভি। তাহলে আমি কি লিখব? যে ভি পরিমাণ ভোল্টেজ বাড়ানোর জন্য আমার চার্জ লাগে কিউ। সো 1 ভোল্ট ভোল্টেজ বাড়ানোর জন্য চার্জ লাগবে হচ্ছে আমার কিউ বাই ভি, তাই না? এই যে ভি পরিমাণ ভোল্টেজ, এটা বানানোর জন্য আমার কিউ পরিমাণ চার্জ লাগলো, কিউ কুলম চার্জ লাগলো। সো 1 ভোল্ট ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য কতটুকু লাগবে? কিউ বাই ভি। এটাই হচ্ছে আমার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, সি ইকুয়াল টু কিউ বাই ভি। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। সো এটার ইউনিট কী হবে? ইউনিট হবে, যেহেতু উপরে কি চার্জ মানে কুলম, তাই না? আর নিচে হচ্ছে বিভব বা ভোল্ট, তার মানে হবে হচ্ছে আমার এটার ইউনিট হবে কুলম পার ভোল্ট। আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে ফ্যারাড। আচ্ছা,
আমরা যখন ম্যাথ করব তখনই আমরা এটা দেখতে পারবো। এবার আমরা যাব হচ্ছে, এটা একটা স্ফিয়ার বা একটা গোলক। একটা স্ফিয়ার বা গোলকে যদি আমরা কিছু চার্জ ছড়িয়ে দিই, তার জন্য কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম, মানে আমাদের বিভব বা পটেনশিয়াল টপিকে। তো এটা হচ্ছে একটা ধাতব গোলক বা স্ফিয়ার বা একটা কন্ডাক্টর। তো আমরা যদি এখানে কিছু কিউ পরিমাণ চার্জ দিয়ে দিই, পজিটিভ চার্জ, তাহলে কী হবে? তারা সবাইকে বিকর্ষণ করবে এবং সারফেসে অবস্থান করবে, তাই না? সবাইকে বিকর্ষণ করবে এবং সবাই এই সারফেসে অবস্থান করবে। এর কারণ কি? কারণ হচ্ছে তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে, কারণ এই চার্জটা ওকে বিকর্ষণ করবে, এই চার্জটা ওকে বিকর্ষণ করবে, সবাইকে বিকর্ষণ করে তারা চাবে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখতে। এখন সর্বোচ্চ দূরত্ব আসলে কোনটা? এই সারফেস, তাই না? তারা তো এর বাইরে যেতে পারবে না, কারণ এর বাইরে আর কোনো কন্ডাক্টর নাই। আর এই যে চারপাশে যেই ব্লু লাইনগুলা, মানুষ এই যে অ্যারো চিহ্নগুলা, এগুলা কি? আমরা কিন্তু এগুলো নিয়ে আরও এর আগে 2বার আলোচনা করেছিলাম। আমরা যদি কোনো জায়গায় একটা প্লাস চার্জকে রাখি বা একটা নেগেটিভ চার্জ, মানে যে কোনো চার্জকে রাখি, তো তার কিন্তু কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন, মানে তড়িৎ বলরেখা থাকবে। তো এই যে তড়িৎ বলরেখা, এগুলো আসলে কি মিন করে? এগুলো আসলে তার তড়িৎ তীব্রতার দিক বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন প্রকাশ করে। মানে কি? আমি যদি এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখি, +1 কুলম্ব চার্জ আমি কোথায় রাখলাম? এখানে রাখলাম। তাহলে কি হবে? এই যে প্লাস চার্জটা, এই +1 কুলম্ব চার্জকে কি করবে? বিকর্ষণ করবে, তাই না? কোন দিকে বিকর্ষণ করবে? এই লাইন বরাবর বিকর্ষণ করে দিবে। কারণ হচ্ছে তার এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ তীব্রতার দিক হচ্ছে এই দিকে। আমি যদি এখানে একটা চার্জকে রাখি, একটা +1 কুলম্ব চার্জকে রাখি, এই +1 কুলম্ব চার্জটাকে সে কী করবে? এই +1 কুলম্ব চার্জটাকে সে বিকর্ষণ করবে কোন দিকে? এদিকে। তার মানে এই অ্যারো চিহ্নগুলো হচ্ছে তার তড়িৎ তীব্রতা বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন। ওকে, তো এই যে আমার ব্লু লাইনগুলো, এই ব্লু লাইনগুলো কিন্তু আসলে কি? প্রত্যেকটা প্লাস চার্জের তড়িৎ তীব্রতা বা তাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন প্রকাশ করে। আমি যদি এখানে একটা +1 চার্জ রাখি, এখানে +1 চার্জ এই যে এই পয়েন্টে, তাহলে এই যে প্লাস চার্জটা তাকে এই দিকে বিকর্ষণ করবে, মানে এইদিকে দূরে সরিয়ে দিবে। আর যদি -1 চার্জ রাখি, তাহলে এই বরাবর আকর্ষণ করবে। ক্লিয়ার? আমরা এগুলো নিয়ে আগেও আলোচনা করেছিলাম, যদি আগের টপিকগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো এখন যদি আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন, এদের সবাইকে ভিতরের দিকে বাড়াই, সবাইকে যদি আমি ভিতরের দিকে বাড়াই, তাহলে কি হবে? তারা কিন্তু একটা পয়েন্টে এসে মিলবে, তাই না? সবাইকে ভিতরের দিকে বাড়ালে তারা সবাই একটা পয়েন্টে এসে মিলবে, এবং সেটা কোথায় এসে মিলবে? সেন্টারে বা কেন্দ্রে এসে মিলবে, এখানে। তার মানে আমি কি বলতে পারি? এই যে কিউ পরিমাণ চার্জ, এই কিউ পরিমাণ চার্জ যদি আমি একটা ধাতব গোলক বা স্ফিয়ারে না দিয়ে যদি জাস্ট এই যে পয়েন্টে রাখি, এই পয়েন্টে রাখা যে কথা, এই গোলকের সারফেসে থাকা একই কথা। ক্লিয়ার? আমরা এই টপিকগুলো নিয়েও আগে আলোচনা করেছি বেশ ভালোভাবে। তো এই যে প্লাস চার্জ, তাদের পরিমাণ কত? তাদের পরিমাণ হচ্ছে কিউ। তারা সারফেসে থাকা যে কথা, ভিতরে থাকা মানে এই পয়েন্টে থাকা একই কথা। তার মানে সারফেসের ভোল্টেজ আর ভিতরে সব পয়েন্টের ভোল্টেজ কি? সেম হবে। তো আমি লিখতে পারি, এই যে আমার স্ফিয়ার, এই স্ফিয়ারের সারফেসে বা ভিতরের কোনো পয়েন্টে ভোল্টেজ হবে আমার V = 1/4πε0k Q/r। আর হচ্ছে তার রেডিয়াস। ক্লিয়ার? এখানে কে টার্মটা কী মিন করে সেটা আশা করি মনে আছে। কে ছিল আমাদের তড়িৎ মধ্যমাঙ্ক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কে ছিল আমার ε/ε0। এই ε0 ছিল আমার শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। আর এপসিলন হচ্ছে আমরা এখন যে মাধ্যমে কাজ করছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা হচ্ছে পারমিটিভিটি। তাদের রেশিও হচ্ছে আমাদের কে। তার মানে আমরা লিখতে পারি এপসাইলন = ε0 × কে। তার মানে কে হচ্ছে আমাদের ওই কনস্ট্যান্টটা, যেই কনস্ট্যান্টটা শূন্য মাধ্যমের পারমিটিভিটি বা ভেদনযোগ্যতার সাথে মাল্টিপ্লাই করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাধ্যমের কি পেয়ে যাই? ভেদনযোগ্যতা পেয়ে যাই। ক্লিয়ার? সো ε0কে বলতে আসলে বোঝায় অন্য কোনো মিডিয়াম। তো তুমি যদি শূন্য মিডিয়ামের জন্য কাজ করতে চাও, মানে ভ্যাকুয়ামের জন্য কাজ করতে চাও, সেক্ষেত্রে কে না দিলেও চলবে। তো এটা হচ্ছে আমার এই যে স্ফিয়ার, এই স্ফিয়ারের ভিতরে এবং সারফেসে কি যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ। এখন আমরা জানি Q/V = কত আমার? C, তাই না? মানে 1 ভোল্ট বিভব
1 ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য যতটুকু কী লাগে, চার্জ লাগে। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 4 পাই এপসাইলন নট কে আর এই জিনিসটাকে আমরা এদিকে নিয়ে আসবো আর বিটাকে ওইদিকে নিয়ে যাব। সো আমার কী আসবে এখান থেকে দেখো, 4 পাই এপসাইলন নট কে আর ইকুয়াল টু কিউ বাই ভি, মানে হচ্ছে সি। তার মানে 4 পাই এপসাইলন নট কে আর, তার মানে সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে আর। এটাই হচ্ছে আমার কোনো স্ফিয়ার বা গোলকের জন্য ধারকত্ব। আর ধারকত্ব কি, সেটা তো আমরা বললামই। ধারকত্ব হচ্ছে কোনো পরিবাহক বা কন্ডাক্টরের বিভব বা হচ্ছে ভোল্টেজ 1 ভোল্ট ইনক্রিজ করার জন্য কি লাগবে, যতটুকু চার্জ লাগবে, তাই না? ভোল্টেজ বৃদ্ধি করার জন্য চার্জ লাগে। তো এই গোলকটার জন্য আমার ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স হচ্ছে 4 পাই এপসাইলন নট কে আর। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা গোলক যত বড় হবে তত কিন্তু তার ক্যাপাসিট্যান্স বাড়বে, মানে তার 1 ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য তোমার চার্জের পরিমাণও বেশি লাগবে। কারণ কি, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে আর। এখানে 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট। তার মানে সি প্রপোর্শনাল টু কি, সি প্রপোর্শনাল আর। তার মানে আর যত বড় হবে গোলক তত কী হবে, বড় হবে। সেক্ষেত্রে চার্জও বেশি লাগবে তুমি যদি তার 1 ভোল্ট বিভব কী করতে চাও, বৃদ্ধি করতে চাও। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স টপিকটা আমরা শেষ করলাম। এরপরে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ক্যাপাসিটর। এতক্ষণ আমরা ক্যাপাসিটেন্স নিয়ে কাজ করেছি, এবার যাব ক্যাপাসিটর। ক্যাপাসিটর কারা? এই যে যারা এই চার্জগুলো ধারণ করছে, এটা কি আমার ক্যাপাসিটর। এই গোলক বা স্পিয়ারটা হচ্ছে ক্যাপাসিটর। এখন ফিজিক্সে আমরা ক্যাপাসিটর কীভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে এই যেখানে একটা ছবি দেওয়া আছে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা তাহলে এখন ধারক বা ক্যাপাসিটর তৈরি করব। তো সেটা কিভাবে, আমি দুইটা কন্ডাক্টর, মানে এটা হচ্ছে একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এই দুটোকে আমরা একটা ব্যাটারির সাথে যোগ করে দিলাম। এটাকে ব্যাটারির পজিটিভ সাইডের সাথে আর এটাকে ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে। তো আমরা জানি একটা ব্যাটারির নেগেটিভ সাইড থেকে কী বের হয়, ইলেকট্রন, তাই না? তো এখান থেকে ইলেকট্রন বের হয়ে এই যে কন্ডাক্টর এখানে এসে জমা হবে, মানে এখানে অনেক ইলেকট্রন জমা হবে। এখন চিন্তা করো, যদি এখানে ইলেকট্রন জমা হয় তাহলে কি হবে? এই যে আমাদের কন্ডাক্টর, এই কন্ডাক্টরে কিন্তু সেম পরিমাণ ইলেকট্রন এবং প্রোটন আছে। আমরা জানি কোনো একটা অবজেক্টে ইনিশিয়ালি, মানে একদম প্রথমে বা ন্যাচারালি সেম পরিমাণ কি থাকে, ইলেকট্রন এবং প্রোটন থাকে। কিন্তু এখানে যখন ইলেকট্রন আসবে, এই ইলেকট্রনগুলো এই যে কন্ডাক্টর তার ইলেকট্রনকে রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। ফলে এই যে কন্ডাক্টর তার ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে। ক্লিয়ার? তো তার ইলেকট্রন যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, এখানে কোন চার্জ থাকবে, পজিটিভ চার্জ থাকবে, তাই না? ফলে এটা হচ্ছে নেগেটিভ চার্জ এবং এটা হচ্ছে পজিটিভলি চার্জড হবে। ক্লিয়ার? তার মানে নেগেটিভ আর পজিটিভ চার্জ মিলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। তো আমরা কিন্তু এটা দেখে এসেছি যে যদি এখানে একটা প্লাস চার্জ থাকে আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে কি হয়, ওদের যে ইলেকট্রিক ফিল্ড লাইন মানে তড়িৎ বলরেখা তারা থাকে হচ্ছে এইভাবে, তাই না? এইভাবে। এখন যখন এখানে একটা নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ পাশাপাশি আসবে তখন কি হয়, তখন হচ্ছে ওদের যে বলরেখাগুলো সেগুলো হচ্ছে এরকম জয়েন হয়ে যায়, তাই না? এরকমভাবে একটার সাথে আরেকটা জয়েন হয়ে যায় এবং এটা হয় পজিটিভ থেকে কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই না? মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং সেটা ডিরেকশন হবে এরকম। তো আমরা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন কি মিন করে সেটা কিন্তু একটু আগেই দেখেছি। যদি আমরা এখানে একটা +1 চার্জকে রাখি, এই +1 চার্জটাকে সে কী করবে, এই বরাবর রিপালস করবে। ও রিপালস করবে কিন্তু ও কী করবে, অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে। এখানে যদি +1 চার্জকে রাখি তাহলে এই বরাবর কী করবে, ও রিপালস করবে, ও অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, সো এখানেও আমার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। সো এখানেও কী হবে, একটা এই মাঝখানেও একটা ইলেকট্রিক ফিল্ড বা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তো তার লাইনগুলো কীরকম হবে, তার লাইনগুলো হবে হচ্ছে এরকম।
তো যেহেতু এই যে এই কন্ডাক্টর এবং এই কন্ডাক্টর খুব কাছাকাছি, এজন্য ওদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একদম স্ট্রেট মনে হবে আমাদের, মানে কার্ভ খুব একটা মনে হবে না, যেহেতু ওরা খুব কাছাকাছি। আচ্ছা, তো এখন আমরা এখানে কিছু জিনিস ধরে নিব, সেটা কি কি? একটা হচ্ছে এরিয়া, এরিয়া ইকুয়াল টু হচ্ছে আমার এ, মানে এই যে কন্ডাক্টর তাদের এরিয়া হচ্ছে এ, আর এপসাইলন হচ্ছে আমার পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা, পারমিটিভিটি। যদি শূন্য মাধ্যম ধরো তাহলে এপসাইলন নট, আর যদি অন্য কোনো মাধ্যম ধরো তাহলে এপসাইলন নট কে। ক্লিয়ার? বা আমরা বলতে পারি এপসাইলন, জাস্ট এপসাইলন মানেই হচ্ছে এপসাইলন নট কে, আমরা একটু আগে দেখেছি এটা। আচ্ছা, আর যেটা ধরবো সেটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স বা দূরত্ব, সেটা কত? ডি। এই যে ওদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে আমার ডি পরিমাণ। ক্লিয়ার? আরেকটা জিনিস ধরবো সেটা হচ্ছে চার্জ, চার্জ হচ্ছে কিউ। সো আমার সিগমা বা চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি সিগমা হবে হচ্ছে আমার কিউ বাই এ, কিউ বাই এ। ক্লিয়ার? চার্জ ডেন্সিটি বা হচ্ছে আধান ঘনত্ব হচ্ছে আমার কিউ বাই এ। এবার আমি এখান থেকে লিখব একটা ফর্মুলা যেটা আমাদের পরিচিত, সেটা হচ্ছে এপসাইলন ইকুয়াল টু সিগমা বাই ই। এটা আমরা দেখেছিলাম যখন একদম এই চ্যাপ্টারের একদম প্রথম টপিক কুলম্বস ল পড়ি আমরা। ক্লিয়ার? এখান থেকে আমি এটা লিখতে পারি যে ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন। ক্লিয়ার? ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন। তো এটা থাকলো আমাদের। এখানে সিগমার জায়গায় আমরা চাইলে কিউ বাই এ বসাতে পারি, তাই না? যদি বসাই তাহলে কি আসবে? কিউ বাই এ এপসাইলন। ওকে, সো এটা হচ্ছে আমার ই ইকুয়াল টু কিউ বাই এ এপসাইলন। এবার আমি যাব হচ্ছে আরেকটা ফর্মুলায়, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইডি, ভি ইকুয়াল টু ইডি। এখানে সবগুলো ফর্মুলাই কিন্তু আমাদের আগে পড়ে আসা, মানে এই চ্যাপ্টারে আগে পড়ে আসা। সো ভি ইকুয়াল টু ইডি, এই এর জায়গায় আমি এই ফর্মুলা বসাবো। তো যদি আমি বসাই তাহলে কি আসবে খেয়াল করো, যে ভি ইকুয়াল টু কিউ বাই এ এপসাইলন, আর এখানে হচ্ছে ডি। ক্লিয়ার? সো আমরা ভোল্টেজ বের করলাম, ভি ইকুয়াল টু কিউ ডি এ এপসাইলন। এখন আমরা ক্যাপাসিটেন্স বা সি ইকুয়াল টু কি জানি? সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই না? তো আমি এখান থেকে লিখি যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। এবার আমরা যে ভিটা পেলাম, এই যে এটা যদি আমি এখানে বসাই এই ভি এর জায়গায়, তাহলে কি হবে? এখানে আসবো হচ্ছে উপরে কিউ আর নিচে হচ্ছে কিউ ডি এ এপসাইলন। ওকে, তো আমরা যদি এটাকে উল্টাই তাহলে কি হবে? এ এপসাইলন উপরে চলে যাবে, ফলে আসবো হচ্ছে এখান থেকে কিউ এ এপসাইলন, নিচে হচ্ছে কিউ ডি, এটা হচ্ছে আমাদের সি। তো আমরা কি করতে পারি? এখান থেকে কিউ কিউ কাটতে পারি, তাই না? তো কাটলে কি আসবে? আমার আসবে হচ্ছে এ এপসাইলন বাই টি। আমরা চাইলে লিখতে পারি হচ্ছে এ এপসাইলন নট কে বাই ডি। ক্লিয়ার? কারণ কি? কারণ হচ্ছে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। কে ছিল আমাদের কি? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা তড়িৎ মধ্যমাঙ্ক, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি, এবং আমরা যে মাধ্যমে কাজ করছি সেই মাধ্যমের পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা, এই দুইটা টার্মের রেশিও হচ্ছে আমাদের কি? কে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। আমরা এই টপিকটা এর আগে আরও 2 থেকে 3 বার দেখেছি আর কি। তো আমরা এটা লিখতে পারি। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ফর্মুলা ক্যাপাসিটেন্সের। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা যে তৈরি করলাম এই যে ক্যাপাসিটর, এটা আসলে কী কাজ করবে? এটা আসলে কাজ করবে যে এই যেখান থেকে ইলেকট্রন যাচ্ছে আর এটা পজিটিভ চার্জ হচ্ছে, এটা কতক্ষণ পর্যন্ত হবে? এটা হবে হচ্ছে যতক্ষণ এখানকার ভোল্টেজ ডিফারেন্স এবং এখানকার ভোল্টেজ ডিফারেন্স সেম না হচ্ছে। ওকে, যখন এখানকার ভোল্টেজ ডিফারেন্স এবং এখানকার ভোল্টেজ ডিফারেন্স সেম হয়ে যাবে, তখন এখান থেকে ইলেকট্রন যাওয়া কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। ক্লিয়ার? কারণ ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যায়? ভোল্টেজ ডিফারেন্সের কারণে।
ইলেকট্রন অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তাই না? তো যখন এখানকার ভোল্টেজ ডিফারেন্স এবং এখানকার ভোল্টেজ ডিফারেন্স কী হয়ে যাবে, সেম হয়ে যাবে, তখন আর ইলেকট্রন এদিকে যাবে না। ক্লিয়ার? মানে ইলেকট্রন যাওয়া স্টপ হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, এই যে ব্যাটারি, এই ব্যাটারি যদি খুলে ফেলি আমরা, এবং এই যে আমাদের ক্যাপাসিটর, এটাকে যদি আমরা অন্য কোনো লাইট বা কোনো ইলেকট্রিক গিয়ারের সাথে সংযোগ করে দিই, কানেক্ট করি, তখন কী হবে, এই লাইটটা জ্বলবে। কারণ হচ্ছে ওর এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, ওর এখান থেকে ইলেকট্রন বের হবে, ইলেকট্রন বের হয়ে এদিকে আসবে। ইলেকট্রন যদি এদিকে আসে তাহলে তড়িৎ প্রবাহ বা কারেন্ট যাবে হচ্ছে ওই দিকে। তার মানে ক্যাপাসিটর হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করতে পারে, যেটা হচ্ছে চার্জ তার মধ্যে ধরে রাখতে পারে, এবং পরবর্তীতে আমরা সেটা কি করতে পারি, সেটা ইউজ করতে পারি। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমাদের ক্যাপাসিটর। আর চার্জ ধরে রাখার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি ক্যাপাসিটেন্স। এটা আমরা দেখেছি ক্যাপাসিটেন্স মানে কি, 1 ভোল্ট বিভব পার্থক্য বা 1 ভোল্ট বিভব বাড়াতে যে পরিমাণ চার্জ লাগে সেটাই হচ্ছে কোনো একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের আরেকটা ফর্মুলা। আমরা নেক্সটে এটা দিয়ে ম্যাথ করব। ক্লিয়ার? তো আমাদের ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স এখনও শেষ হয় নাই। আমরা এই যে ক্যাপাসিটর পড়লাম, কোনো একটা সার্কিটে, কোনো একটা ইলেকট্রিক সার্কিটে বা হচ্ছে বিদ্যুৎ বর্তনীতে আমরা এই ক্যাপাসিটর কীভাবে যোগ করতে পারি সেটা নিয়ে আমরা দুইটা স্টেপ দেখব। একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। মানে আমরা যেরকম রেজিস্ট্যান্স বা রোধ কোনো একটা বর্তনীতে কি করতে পারি, সিরিজে অথবা প্যারালাল যোগ করতে পারি, মানে শ্রেণীতে অথবা সমান্তরালে যোগ করতে পারি। ঠিক তেমনি এই যে ক্যাপাসিটর, এটাও আমরা কোনো একটা বর্তনী বা সার্কিটে শ্রেণীতে বা সমান্তরালে যোগ করতে পারি।